বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো শনিবার, এখন রাত 9:30 বাজে। রাত 9:30টার সময় আমি ব্লগ শুরু করেছি। সেই সকাল থেকে শুধু ভাবছি ব্লগটা শুরু করি, একবার ভাবছি শুরু করি, আবার ভাবি না কালকে থেকে শুরু করব, আবার ভাবছি না ব্লগটা শুরুই করি, আবার ভাবছি না কালকে থেকে শুরু করব। এই ভাবতে 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 মানে একবার ভাবছি করব, একবার ভাবছি করব না, এই করতে করতে রাত 9:30টার সময় কি মনে হলো, মানে ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম যে না, ব্লগটা শুরু করি, বন্ধুদের সাথে একটু গল্প করি। আমার তো সেরকম একটা ইউটিউবে বন্ধু নেই, তো যেটুকু যা বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথেই না হয় আড্ডাটা দেই, ওই তোমাদের সাথেই দুটো মনের কথা খুলে বলি। তো কৃপা এখন আইসক্রিম বানাচ্ছে। হ্যাঁ, কৃপাই আম কেটে দিল, ম্যাঙ্গো আইসক্রিম বানাবে, প্রতি বছরই তো বানানো হয়। তো ওই এখন আইসক্রিমের আর কি আমরা জোগাড় যন্ত্র করছি। আর আজকে কিন্তু একাদশী, জানো তো, আজকে তো সেই সকালবেলায় রুটি টুটি এসব করা হয়েছে। তো আজকে আমার একাদশীটা আর কি নির্জলা করারই ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা আমার ভালো নেই। সে যে বাপের বাড়ি থেকে এসছি তারপর থেকে যে এই শরীর খারাপ চলছে, প্রতিদিনই 2-3টে করে প্যারাসিটামল খেতে হচ্ছে। তো আজকে আর প্যারাসিটামল খেতে হয়নি, কিন্তু শরীরটা খুব দুর্বল লাগছে। ওই যে এই কদিন টানা প্যারাসিটামলগুলো খেয়েছে না, ওই 2-3টে করে, আর প্যারাসিটামল খেলে না শরীর খুব দুর্বল হয়ে যায়। যাই হোক, কৃপা এখন আইসক্রিম বসাবে, তো চলো আগে আইসক্রিমটা বসাই, তারপর আবার তোমাদের সাথে গল্প হবে। আইসক্রিম বসাবো, আর এর মধ্যে রয়েছে আম, গুঁড়ো দুধ, আর এখন এর মধ্যে চিনি দেবো। এই 3টে জিনিস দিয়ে একসাথে ব্লেন্ড করব, তারপরে দুধের মধ্যে মেশাবো। কৃপা ব্লেন্ড করে দিচ্ছে। আর দিবি না গুঁড়ো দুধ, এইটুকুই? ও, এই দুধটা তো দিবি। দুধ তো পরে দেবো, একটু চিনি দিই। আচ্ছা, অল্প দিচ্ছি চিনি। হ্যাঁ, আমি মিষ্টি না। হ্যাঁ, ওইটুকু দিবি? আম এতটাও মিষ্টি না, আর একটু দে না, বাবা খাবে তো, থাক। তাও কম মিষ্টি হলে কিন্তু তোরা ভালো খাবি না। ঠিক আছে, খেতে হবে। এবার আইসক্রিমের ট্রে দরকার। আইসক্রিমের ট্রেটা কোথায় রাখা? এখানেই আছে, এই যে। চলে আসো, আইসক্রিমের ট্রে তাড়াতাড়ি করে। এটা ধুতে হবে ভালো করে, ব্যবহার করা হয় না তো অনেক দিন। চামচটা এরকম ব্যাকা হয়ে গেল। মা কয়েক চামচ ধরে এর মধ্যে। ঢেলে দে, ঢেলে দে। কখন মানে কতক্ষণ ধরে এরকম করবি? পড়ে গেলে বললাম ঢেলে দে, পড়বে কেন? হ্যাঁ, বাকিটা বাটির মধ্যে থাকবে। হ্যাঁ, নে এবার এগুলো দিয়ে দে। আরে আগেই টেস্ট করছে। মিষ্টিটা কম হয়েছে, কিন্তু ভালো হয়েছে খেতে। বললাম না, আর একটু চিনি দে। চিনি কম রেখে দে ওখানে। হ্যাঁ, এবার ওটা বাটিতে রেখে দেবো। বাটিটা ও বাটিতে রেখে তো ওটা আবার এটার মধ্যেই রেখে দিতে হবে, ডিপেই রাখতে হবে। আমাদের সবার ডিনার কমপ্লিট। এখন রান্নাঘরটা পরিষ্কার করব, ডাইনিং টেবিলটা পরিষ্কার করব, জলের বোতলে জল ভরতে হবে। আর কালকে আবার ভোর 7টার মধ্যে পারণ করতে হবে। ওই ভোর 7টার মধ্যে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে সেই প্রসাদটা খাবো। তো কালকে তো ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে চলে আসতে হবে, ওই কারণে আমি রান্নাঘরের এঁঠো বাসনগুলো সব ধুয়ে মেজে রাখবো। রান্নাঘরের সিঙ্কের কাছে যে দেয়ালটা রয়েছে, ওই পাথর আর টাইলস লাগানো, তো ওগুলো নোংরা হয়েছে, সেই জন্য ওর মধ্যে একটু মার্বো কেয়ার দিয়ে রাখবো। তো গ্যাস ওভেনটা যেই দিকে আছে সেই জায়গাটা পরিষ্কার করে নেব, কিন্তু এই যে যেই পাশে আর কি আমি বাসনটা মাজি, ওই পাশটাতে মার্বো কেয়ার মাখিয়ে রাখবো। কালকে ওটা পরিষ্কার করব। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে চলে যাব, তারপরে ঠাকুর ঘর থেকে এসে রান্না করতে হবে, কারণ আমার হাজব্যান্ডের একাদশীর পরের দিন ভোরবেলা তাড়াতাড়ি খিদে পায়। তো ওই জন্য ও আমাকে আগেই বলে দিয়েছে যে কালকে ভোরবেলা তুমি ঠাকুর পুজো দিয়ে আমাকে 2টো ভাত রান্না করে দেবে। ওর সুগার আছে, তো ওই জন্য খুব বেশিক্ষণ সময় না খেয়ে থাকতে পারে না। এই পাশের গ্যাস ওভেন টাইলস এগুলো সব একদম পরিষ্কার করে নিয়েছে, আর ওই পাশে তো মার্বো কেয়ার মাখিয়ে রেখে দিয়েছি, আর এই পাশটা পরিষ্কার করে রেখেছি, কারণ কালকে সকালবেলা তাড়াতাড়ি রান্না করতে হবে। তো এগুলো আর কি ভালো করে পরিষ্কার করার সময় পাবো না, এমনিতে গ্যাস ওভেনটা মুছে নেব। আর এই তো বাসন কোসন ধোয়া মাজাও হয়ে গেছে, আর রান্নাঘর মোছার কাপড়গুলো সব ধুয়ে জানলার ওখানে মেলে দিয়েছে। এখন মোবাইলে গান শুনবো আর আলু কুচিয়ে রাখবো। কালকে সকালবেলা 7টার মধ্যে পালন করতে হবে। আমার বর বলেছে তাড়াতাড়ি তুমি পুজো দিয়ে ভাত রান্না করবে, আলু ভাজা খাবে নাকি, তো সেই জন্য আলুটা কুচিয়ে রাখি। আলু কুচাতে কিন্তু একটু সময় লাগে। আর আমার অবস্থা দেখো কি ভুলো মন,
রান্নাঘরের লাইট অফ করে আমি ডাইনিং রুমের লাইট দেব, কিন্তু রান্নাঘরের লাইটটা অন করে রেখেছি আর এখানে এসে শুধু পাখাটা চালিয়ে দিয়ে বসে পড়লাম। এখন আমার খেয়াল হয়েছে যে আমি রান্নাঘরের লাইটটা অফ করে নিই। এখন এই অন্ধকারে বসেই আলু কাটতে হবে। আলুটা কুচিয়ে তারপরে আমি চলে যাব উপরের ঘরে। কচুরলতি নিয়ে আসছে, সেটাও কাটতে হবে, ওটা উপরের ঘরে বসেই কেটে নেব। এখন উপরে ঘরে চলে আসলাম, নিচে ঘরে কাজ মোটামুটি হয়ে গেছে। আর দেখো হাতে কতগুলো জিনিস নিয়ে এসছে, এই জলের বোতল, লতি, থালা, বটি, চার্জার, বাটি, 1 2 3 4 5 6 7 7টা জিনিস এনেছে। আমি ভাবলাম কি যে আমি মনে হয় 10টা জিনিস নিয়ে এসেছি 2 হাতে, আমি মনে হয় আজকে দশপূজা হয়েছে, কিন্তু দশপূজা হতে পারিনি। ও না না, 8টা জিনিস। এই যে আমার হাতে মোবাইল, অষ্টপূজা হয়েছে, মোবাইলটা তো ধরিনি। আমার ছেলে পড়াশোনা করছে, কালকে ভোরবেলা ওর পড়া আছে। কী হয়েছে পেনের, কী হয়েছে? যেখানে মানে ওরা খাবে সেখানেই বাসনগুলোকে রেখে দেবে। ওই যে দেখো, এইমাত্র কতগুলো বাসন ধুয়ে এসেছি, সেই সন্ধ্যার সময় বাসন ধুয়েছি, আবার দেখো ওই টেবিলের উপরে বাসন। আর অর্জুনের প্যান্ট তো আমি সারা ঘরে শুধু মানে ছড়ানো ছেটানো দেখি। এই একখানা প্যান্ট, আবার দেখো কোথায় আছে, ওই যে ওই একখানা। বাথরুমে যখন যাবে তখনই ও একটা করে প্যান্ট ভিজিয়ে আসে। জল ওই যে ওই কল ছেড়ে দেয়, তো কল ছেড়ে দেয়, জল নিয়ে খেলে, ওর তো ওটাই মজা, ছোটোবেলা থেকে এরকম করে। আর জায়গায় জায়গায় প্যান্টগুলোকে খুলে রেখে দেয়। আর আমার তো আবার ওই পিটপিটানি রয়েছে, ওই জন্য আবার এই প্যান্টগুলোকে আমি পরের দিন ধুয়ে দেই, এই প্যান্টগুলোকে তুলে রাখতে পারি না। দেখো কোথায় কোথায় রেখে দিয়েছে প্যান্টগুলোকে। এখন থেকে আর ধোবো না, বুঝেছো? এখন তো বড় হয়েছে, এখন আর ধোবো না, নিজেরটা নিজে ধুবি। এখন আমি লতি কাটবো, সেই জন্যই এত কষ্ট করে বটি থালা সব নিয়ে এসছি। এই চার্জারটা নে, লতিটা কাটতে কাটতে তো সকাল হয়ে যাবে। কচুরলতিটা আজকেই বাজার থেকে নিয়ে এসছে। কচুরলতি 2 দিন পর কাটলে নাকি ভালো হয়, তাহলে নাকি তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায়, মানে এই আঁশগুলো ছাড়ানো যায়। তো আমি ভাবলাম যে আজকে যখন হাতে সময় আছে আজকেই কচুরলতিটা কেটে রাখি, তা না হলে দেরি হয়ে যাবে। এর আগের বার যখন কচুরলতি নিয়ে এসেছিল, সে আমার না আর কাটার সময়ই হয়নি, প্রায় সপ্তাহখানেক পরে কচুরলতি কাটা হয়েছিল। তারপর কচুরলতিগুলো শুকিয়ে গিয়েছিল, ওই জন্য আমি আজকেই কচুরলতিগুলো কেটে রাখলাম। এগুলো আমি প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো, যেদিন রান্না করব সেদিন বের করে নেব। জামা কাপড়গুলো ভাঁজ করে খাটের উপরে আছে, ওগুলো কালকে সকালবেলায় কৃপা জায়গায় রেখে দেবে। আমার দিকে ওইভাবে তাকালে হবে না, কৃপা আমার দিকে এইভাবে করে তাকাচ্ছে। আর আমি নাইটিটা পাল্টে আসলাম, চুলটাও বাঁধা হয়ে গেছে, বিছানাও করা হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আর এদিকে চিটিংবাজি চলছে, বুঝেছো? কি চিটিংবাজি আমি বলবো? আচ্ছা ঠিক আছে, অর্জুনের এখনও টাস্ক হয়নি, অর্জুন এখন এখানে টাস্ক করছে, একজনের একটু সাহায্য নিচ্ছে। আর বেশি কিছু বলবো না, যা যা হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ টাস্ক করছে, ল্যাঙ্গুয়েজ টাস্ক করছে। ঠান্ডা লেগে আমার শুধু জ্বর আসেনি, জ্বর, কানে ব্যথা, আবার এই 3-4 দিন ধরে কাশিও হচ্ছে। কানে এই 2 কানেই ব্যথা ছিল। প্রথম দিকে তো খুব ব্যথা করতো, প্যারাসিটামল খাওয়ার পরে একটু কমতো, আবার দেখতাম 5-6 ঘন্টা পর ব্যথা শুরু হতো। তো আজকে আবার দেখছি এখন একটু এই কানটা ব্যথা ব্যথা করছে। এখন প্যারাসিটামল খেতে লাগবে না, অল্প ব্যথা করছে তো। মুখে এখন নাইট ক্রিম দেবো, নাইট ক্রিম দিয়ে ঘুমিয়ে পড়ি, আবার সকালবেলা ব্লগটা শুরু করবো। হ্যাঁ, অর্জুন কিন্তু খুব ভালো ছেলে, ও দেখো না কত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, টাস্ক করছে। আমি এখন ঘুমাবো আর ও পড়াশোনা করবে, ও টাস্ক করবে, তাই না? হ্যাঁ, মার মুখে তো অর্জুন এইসব কথাই শুনতে পছন্দ করে, তাই না? অর্জুন অন্যায় করবে কিন্তু মা বলতে পারবে না, মা সবসময় অর্জুনকে ভালো বলবে। আরে তো কেন, সত্যি কথা, এখন তো রাস্তায় করছিলাম। টাস্কটা এখন কে করছে? গুড নাইট বন্ধুরা। ল্যাঙ্গুয়েজ টাস্ক। হ্যাঁ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ টাস্ক। গুড নাইট বন্ধুরা, সকালবেলা তোমাদের সাথে দেখা হবে। আমার মুখে একটু নাইট ক্রিম দিয়ে দে, চল নাইট ক্রিম দিয়ে দে। গুড মর্নিং বন্ধুরা, পালন করা হয়ে গেল। এই যে ঠাকুরের ভোগের চিড়া আর কলা দিয়েছিলাম, 6:35 বাজে। এই নাও প্রসাদ নাও। আমার বর ঘুরঘুর করছে প্রসাদের জন্য, 7টার মধ্যে পালন করতে হবে। আমি একটু পরে এসে ঠাকুরকে স্নান করাবো। এখন শুধু মুখ ধুয়ে ঠাকুরের ভোগ দিলাম। হ্যাঁ, ওটা ঠাকুরের বাটি। পুজোটা দিয়ে তারপর ভাতটা বসালাম, আর আলু ভাজাটা বসিয়ে দিয়েই আমি পুজো দিতে গিয়েছি। কালকে রাতের বেলা তো আলুটা কেটে তারপরে ধুয়ে রেখেছিলাম, তো স্নান করে এসেই আগে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, তারপরে ঠাকুর ঘরে গেলাম। তো এই দেখো
ঘেমে নিয়ে এক শেষ। পুজো দিয়ে তারপরে সেই চালের বস্তা ঠিক করলাম। 5 বস্তা চাল এসছে আমাদের। আমার বর কার কাছে যেন টাকা পেত, মানে আমাদের এক কাস্টমারের কাছে টাকা পেত, তো তার কাছে সেই আর কি টাকা যাচ্ছে, ওর পাওনা টাকা ও চাচ্ছে, তো দিচ্ছে না। তারপরে তার আবার চালের ব্যবসা, 5 বস্তা চাল পাঠিয়ে দিয়েছে। তাই আমার বরকে বললাম যে আমি এই 5 বস্তা চাল আমি কি করবে, এমনিতেই চাল বেশি দিন থাকলে 2-3 মাস থাকলে চালের মধ্যে পোকা ধরে, ওই 5 বস্তা চাল কতদিন ধরে খাবে, ওর মধ্যে তো পোকা ধরবে। আর আমার সাথে চেঁচাবে, পোকা হয়েছে, পোকা দেখতে পাও না, পোকা করবে, ফেলে দেবে, ওই করবে। সারাদিন এত কাজ করে তারপরে আমি ওই চালের পোকা বাঁচবো, বুঝেছো? তো ওই চালের বস্তাগুলো ঠিক করে রাখলাম। ওগুলো তো ঠিক করেও রাখতে হয়, সেই সিঁড়ির নিচে ফেলে রেখে গেছে, ওগুলোকে সেই আমি আর আমার বর দুজন মিলে টেনে ঠিক করে রাখলাম। ওই জন্য আর কি ঘেমে নিয়ে এরকম অস্থির হয়ে গেছে। এই হলো নতুন চালের ফেনা ভাত আর আলু ভাজা, সাথে ঘি কাঁচা লঙ্কাও রয়েছে। আমি যদিও ঘি খাই না, আমি শুধু আলু ভাজা আর কাঁচা লঙ্কা দিয়েই ভাতটা খাবো। অনেকটা ভাত হয়ে গেছে, অল্প একটু চাল নিয়েছি, তাও দেখো কতটা ভাত হয়েছে। তো আমার বর এখন খাচ্ছে, আর অর্জুনের আবার 8টার সময় পড়া আছে, এখন 7:30 বাজে। কালকে রাতে যে আইসক্রিমটা বসিয়েছিলাম সেটা এখন দেখা হবে। কৃপা তো ঘুম থেকেই চলে এসেছিল এটা দেখার জন্য, তাই আমি বললাম যে না, পরে বের কর। খোলো তো, আমার গায়েও শক্তি নেই রে মা। টান দাও বিয়ন, টান দাও। হ্যাঁ, ও দেখি জমেছে তো, ওটা এটা হচ্ছে না, স্টিক সহ বের করতে হবে। দেখি সবকটাই দেখি স্টিক, একটু ঠিক করে ধরে বের কর, দেখি সবকটাই কিরকম আছে। এই তো, এই যে দেখ, তোরা একটু পরে খাবি। আর একটু বরফ হয়ে গেছে তো, একটু ঢিলা হোক তারপরে। আচ্ছা, এই দুটো বের করতে পারলাম, আর এগুলো না বের হচ্ছে না, একটু শক্ত আছে তো, একটু আর কি গলে গেলে তারপরে এগুলো বের করব। এত ঠান্ডা তোরা খাস না। আমি ইউটিউবে ব্লগ দেখা শুরু করি 2019 সালে, 2019-এর শেষের দিক থেকে। তো সে সময় আমাদের বাড়িতে ওয়াইফাই ছিল না। মোবাইলে যে টাকা রিচার্জ করতাম, সে হয়তো 2-3টে ব্লগ দেখলেই আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে যেত। হ্যাঁ, এরকম অবস্থা ছিল। তো ইউটিউবে হঠাৎ করে দেখি আমার চোখের সামনে ব্লগ চলে এসছে। আমি কি আসলে দেখতে গিয়েছিলাম বলো তো, তখন আমার এই বাড়িটা করা হচ্ছিল তো সেই সময় আমি ভাবছিলাম যে এই যে পাথর টাইলস এইসব লাগানো হচ্ছে, এগুলো আমি কি করে মেনটেন করব, কিভাবে এই মানে বাড়ি ঘর এগুলো আমি কি করে পরিষ্কার করব, এই টাইলস পাথর এগুলো কি করে পরিষ্কার করব। তো আমি সেটা ইউটিউবে সার্চ করলাম যে কিভাবে পাথর টাইলস পরিষ্কার রাখা যায়। তো সেইটা সার্চ করতে গিয়ে আমার চোখের সামনে প্রচুর ব্লগ চলে আসে, আর জীবনে প্রথম আমি ওই ব্লগ দেখা শুরু করলাম। তার আগে ব্লগ কী জিনিস, খায় না মাথায় দেয়, আমার এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তো সেটা সার্চ করতে গিয়েই আমার চোখের সামনে ব্লগ আসলো। ব্লগগুলো দেখে তো আমি অবাক, আমি আমার নিজেকে মানে আমার সাথে তাদের লাইফস্টাইলকে রিলেটেড করতে পারছি। আমি দেখে ভাবছি হ্যাঁ, আমিও তো ঠিক ঘরের কাজগুলো এইরকম করি। তো সেই দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, আমিও ব্লগ করা শুরু করব। কৃপা বলে, মা আমাদের এই ঘরে তোমার ব্লগ করতে হবে না, যখন আমরা নতুন ঘরে যাব তখন তুমি ব্লগ শুরু করো। তারপরে আমরা এই ঘরে আসার পরে করোনা শুরু হলো। আমরা এই ঘরে গৃহপ্রবেশ করেছিলাম 2019-এর ডিসেম্বর মাসে, আর করোনা শুরু হয়েছিল মার্চের দিকে, ফেব্রুয়ারি মার্চের ওই সময়টাতে করোনা শুরু হয়েছিল। আর আমি ব্লগ শুরু করলাম এপ্রিল মাসে, বৈশাখ মাস থেকে ব্লগ করা শুরু করলাম। তো আজ প্রায় 5 বছর ধরে আমি ব্লগ করছি। তার আগে ব্লগ সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, কোনো ধারণা ছিল না, কিচ্ছু না। তো আমি কিন্তু খুব কম ব্লগ দেখেই ব্লগ করতে নেমেছি। ব্লগ করে যে টাকা পয়সা ইনকাম করা যায় সেটা সম্পর্কেও আমার আইডিয়া ছিল না। যেহেতু ওই ব্লগের যে লাইফস্টাইলগুলো থাকে, ডেইলি রুটিনটা থাকে, সেটা যেহেতু আমার সাথে মিলে যাচ্ছে, আমার কাজকর্মের সাথে মিলে যাচ্ছে, সেই হিসেবেই কিন্তু আমি ব্লগ করতে আসলাম। কিন্তু ওই ব্লগ দেখতে দেখতে, ব্লগ করতে করতে না মানে আমি না হঠাৎ করে একদিন ভাবছি যে দেখ, সবাই কেন বলে, টিপাকে আমি বলছি যে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে, কিসের জন্য বলে এগুলো?
নিশ্চয়ই এর মধ্যে কোনো টাকার গল্প আছে। টাকা যদি না থাকে তাহলে কেউ এই ধরনের কথাগুলো বলে না। সবাই দেখি ছড়ার মতো ওই একই কথা বলে যায়, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এগুলো বলে যায়। এর মধ্যে টাকার গল্প আছে, আর টাকা ছাড়া এখনকার দিনে কোনো কিচ্ছু হয় না, নিশ্চয়ই টাকার গল্প রয়েছে। তারপর আমি টেকনিক্যাল চ্যানেলগুলো দেখতে শুরু করি, তো এর মধ্যে আমি ব্লগ করা শুরু করে দিয়েছি। আমি কিন্তু জানিও না যে ব্লগ করলে পয়সা পাওয়া যায়। যে আমার ভালো লাগতো, আমি ভাবতাম যে আমার লাইফস্টাইলের সাথে ওদের লাইফস্টাইলের মিল, হ্যাঁ, ওটা দেখে আমার আর কি খুব উৎসাহ জাগতো যে আমিও ব্লগ করব, আমিও তো এইভাবে কাজ করি, আমিও এইভাবে কাজ করে ব্লগে কি মোবাইলে ভিডিও আপলোড করব। হ্যাঁ, কিন্তু ওই যে ব্লগ দেখতে দেখতে আমি তারপর দেখছি লাইক, সাবস্ক্রাইব, তারপরে কমেন্ট, এইসবের কথা বলে কিসের জন্য বলে? এগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো টাকা পয়সার গল্প আছে, তা না হলে কেন মানুষ বারবার শুধু এই একই কথা বলবে? কারণ এখনকার দিনে টাকা পয়সা ছাড়া কোনো কিছু হয় না। তারপর আমি যখন ওই টেকনিক্যাল চ্যানেলগুলো দেখতে শুরু করি, সেই সময় বুঝলাম যে ব্লগ এই ব্যাপার, এই জন্য মানুষ ব্লগ করে বা কিছু। তো যাই হোক, আমি ভাবতাম যে ঠিক আছে, আমি তো নতুন শুরু করেছি, হয়তো 2 বছর পর আমার কোনো একটা ভিডিও ভাইরাল হবে। তো আমি সেই ভেবে ভিডিও করতাম। 2 বছরের জায়গায় 5 বছর হয়ে গেল, কিন্তু আমার কোনো ভিডিও ভাইরাল হলো না। প্রথম থেকেই তো আমি অনেক ভুলভাল করেছি, কারণ এই ব্লগ করতে গেলে না প্রথম দিক থেকেই ভালো ভিডিও দিতে হয়। তো প্রথম দিক থেকে তো আমি অত কিছু জেনে ব্লগগুলো করিনি, কিন্তু আমি যখন কাজটা শুরু করেছি, আমি যখন বুঝে গিয়েছি যে ব্লগ এইভাবে করতে হয়, তারপর কিন্তু আমি মাঝখানে অনেকগুলো দিন ভালো ব্লগ দিয়েছি। তারপর যখন বুঝলাম যে না, আমার ভিডিও কোনো দিন ভাইরাল হবে না, তখন থেকে ওই আর কি থোড়বড়ি খাড়া বড়ি থোড় ওই রকমভাবে আমার ব্লগ হচ্ছে। কিন্তু আমি ওই যখন ব্লগটা শুরু করার ওই 1 বছর 2 বছরের মধ্যে কিন্তু ভালো ব্লগ দিয়েছিলাম সেই সময়। সত্যি কথা বলতে কি, এখন আর আমি ব্লগ করতে না সেই উৎসাহ পাই না। দিনকে দিন ভিউজ যেভাবে কমে যাচ্ছে, মানে ভিউজ কখনো বাড়ে না, ভিউজ শুধু নিচের দিকেই যেতে থাকে। হ্যাঁ, আর আমার লাইফে কি আছে, আমি যেরকম আমি তো সেরকমটাই দেখাবো। এবার আমি সবই বুঝতে পারি যে মানুষ কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। যে ভিডিওগুলো মানুষকে বসিয়ে রাখতে পারবে, মানুষ বেশি এন্টারটেইন হবে, মানুষ একটা ভিডিওকে 4 বার 5 বার করে দেখবে, মানুষ নিজের থেকে যে ভিডিওগুলোকে শেয়ার করবে সেই ভিডিওগুলোই ভাইরাল হয়। সাধারণত তোমরা দেখবে কমেডি যেসব ভিডিওগুলো থাকে, নাচ গান, তারপরে এই যে বিভিন্ন রকমের মেকআপ ভিডিও, যেগুলো দেখতে মানুষের ভালো লাগে, তারপর কুকিং চ্যানেলের ভালো রান্না, ভালো করে ভিডিও করা, ভালো করে এডিটিং করা, যে ভিডিওগুলো দেখতে আমাদের একবারের জায়গায় 10 বার দেখতে ইচ্ছে করে, তো সেই ভিডিওগুলোই ভাইরাল হয়। কিন্তু আমার ভিডিও তো সেই কোয়ালিটির না, আমি তো সেইভাবে ভিডিও করি না। তো আমার মতো আছে যারা এরকম ডেইলি লাইফস্টাইল দেখিয়ে ভাইরাল হয়েছে, কিন্তু আমার কপালটাই খারাপ। আমি প্রথমে ভাবতাম আমি মনে হয় ভালো ভিডিও দিতে পারি না, ভালো ভিডিও বানাতে পারি না, কিন্তু আমার মতো প্রচুর হাউসওয়াইফরা আছে যারা এরকম ডেইলি লাইফস্টাইল দেখিয়ে ভাইরাল হয়েছে। কিন্তু আমার যে কি কপাল, তো আমার রাধা মাধব আমার এত বড় কপালটাতে ভিডিও ভাইরাল হবে সেটা লেখার আর জায়গা পায়নি। এই মানে এত বড় কপালটাতে অনেক কিছু লেখার জায়গা পেয়েছে, কিন্তু ভিডিও ভাইরাল হবে সেটা লেখার আর জায়গা পায়নি। তাও আমি ভিডিওগুলো করছি, কারণ হলো ওই যে অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, প্রচুর ভিডিও রয়েছে, প্রচুর কয়েক হাজার ভিডিও রয়েছে আমার চ্যানেলে। তো আমি ওই জন্য না আর কি এখন সরতে পারছি না, এখন না পারছি আমি চ্যানেলটাকে গিলতে, না পারছি ফেলতে, এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যার জন্য আমার ভিডিও করার মানে ইচ্ছে না সেই আগের মতো আর নেই। এখন আমি ভিডিও করতে গেলে আমি ভাবি যে কি দেখাবো, কি বলবো, আমার তো ভিউজই নেই, এটাই আমার মাথার মধ্যে এখন কাজ করে, যেটা আমার আগে করতো না। আগে ভিউজ না আসলেও আমি আনন্দ করেই ব্লগগুলো করতাম, কিন্তু এখন আর আনন্দ উৎসাহ কোনো কিছুই পাই না। তো আমার মতো এরকম অনেকেই আছে যাদের ইউটিউবে চ্যানেল ভাইরাল হয়নি, এমনকি অনেক বড় যে চ্যানেল তোমরা এখন দেখতে পাও, তারাও কিন্তু 3-4টে করে চ্যানেল ক্রিয়েট করেছে, সেগুলো ভালোভাবে চলেনি। তারপর দেখা যায় ওই 5 নম্বর চ্যানেল বা 6 নম্বর চ্যানেলে গিয়ে তাদের সেই চ্যানেলটা ভাইরাল হয়। প্রথম দিকে তাদেরও কিন্তু অনেকের চ্যানেল ঠিকঠাক মতো ভাইরাল হয়নি।
অনেকের কথাই আমি শুনেছি। তো আমি এখন ব্যাপারগুলো বুঝতে পারি যে কোন ধরনের ভিডিও করলে মানুষ খুশি হবে, কিন্তু আমি করতে পারছি না। নিজেকে যে সেইভাবে সবার সামনে প্রেজেন্ট করব, ওটা আমি পারি না। আমি ভাবি যে আমি যেরকম, আমি তো সেইভাবেই ক্যামেরার সামনে আসব। ওই আলাদা করে অভিনয় মতো করা বা ধরো রসিয়ে কষিয়ে কথা বলা, সেগুলো তো আমার দ্বারা হবে না। আমি তোমাদের সাথে অনেক কথা বলি ঠিকই, কিন্তু সেগুলো সবই থাকে আমার মনের কথা, সোজাসাপটা কথা, ঘরের কথা, এই ধরনের কথাগুলোই থাকে। যাই হোক, আজকে তোমাদের সাথে আমি আবার আমার মনের একটা কথা বললাম। তো এই যুদ্ধটা অনেক দিন ধরে আমার মনের মধ্যে চলছে যে আমি ইউটিউবে কিছুই করতে পারছি না, আমার শুধু সময়ই নষ্ট হলো। ইউটিউবে আমি কোনো জায়গায় পেলাম না। এটা যখন ভাবি তখন খুব খারাপ লাগে। যাই হোক, আমি বুঝে গিয়েছি আমার কোনোদিন কোনো ভিডিও আর ভাইরাল হবে না। তো সেই জন্য এমনি আর কি, যেরকম আমি ভিডিও করি ওই রকমই ভিডিও করব, ওই রকমই চলতে থাকবে। এর জন্য আর আমি আলাদা করে কোনো কিছু করব না। তোমরা আমার ঘরের কাজকর্ম দেখতে ভালোবাসো, মানে যে কজন আমার আর কি এই দর্শক বন্ধু আছে তারা আমার ঘরের কাজকর্ম দেখতে ভালোবাসে, ওই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, একটু গল্প গুজব করব। কিন্তু এর জন্য আর আলাদা করে কোনো খাটাখাটুনি কিছু করব না, কারণ আমার চ্যানেল কোনো দিন ভাইরাল হবে না। এর পিছনে যদি আমি এখন সময় দেই, খাটাখাটুনি করি, এই চ্যানেলকে আমি আর দাঁড় করাতে পারবো না, আমার তো তাই মনে হয়। সেই রকম মানে কি বলবো, অভিনয় যদি করতে পারি, কান্নাকাটি হেন তেন, আমার সাথে আমার বরের মারামারি হচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, তাহলে গিয়ে ভাইরালের একটা সম্ভাবনা থাকে। কিন্তু ওইসব তো আর আমার দ্বারা হবে না। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো এখন ব্লগ শেষ করছি। এই মাঝে মধ্যে তোমাদের সাথে গল্পগুজব করব, কাজকর্ম শেয়ার করব, এইভাবেই চ্যানেলটাকে আর কি ধরে রাখবো। একতরফা ভালোবাসা আমি আর কত দিন দেখাবো বলো? ইউটিউব তো আমাকে আর কিছু দিচ্ছে না, তো ইউটিউবকে কি আমি শুধু একতরফাই ভালোবেসে যাব? একতরফা ভালোবাসা বেশি দিন থাকে না। চলো বন্ধুরা, ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।